আলভি নিঃশব্দে শব্দ শুনল এতক্ষণ। তুই তবে মারিয়াকে ভালোবেসেছিলি, অথচ আমাকেই কিছু জানালি না, আর এখন 10 থেকে 12 বছর পর জানলাম। আলভির প্রত্যুত্তরে ঝরে পড়ল আফসোস। তানজিল আবার বলা শুরু করলো। বললাম না ভালোবাসা কিনা তখন বুঝতে পারিনি, তবে ভেবেছিলাম প্রপোজ করার পর যদি রাজি হয় তবে তোকে জানাবো। পরের দিন আবির ভাইয়ের সাথে যখন আমরা লিজার বাড়িতে যাই তখন আমার চোখ দুটো চাতক পাখির মতো মারিয়াকে খুঁজলো, কিন্তু সবাইকে দেখতে পেলেও তার দেখা মিলল না। আমি স্মৃতিকে পাঠালাম মারিয়ার খোঁজ নিয়ে আসতে। স্মৃতি খোঁজ নিয়ে এসে জানালো মারিয়া অসুস্থ, তাই বিয়েতে আসেনি। আমার খুব মন খারাপ হলো। মেয়েটা কালকেও তো ভালো ছিল, কত লাফালাফি করছিল, কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। একদম বান্ধবীর বিয়েতেও আসতে পারল না। রাগ হলো খুব, ফোন দিয়ে আটলাম। আবার দেখা হলে সবার আগেই বলে দিব ভালোবাসি। সেদিনের পর 1 সপ্তাহ তোদের বাড়ি থেকে গিয়েছিলাম, কিন্তু মারিয়ার সাথে একটা দিনও দেখা হয়নি। অবশেষে এক ভর দুপুরে দেখা হয়েছিল বটে, কিন্তু তার লাশের সাথে। আলভি আবারও একটি সিগারেট ধরালো, এগিয়ে দিল তানজিলের দিকে। এসব কথা এখন বলার কারণ কি? তানজিল সিগারেট হাতে নিয়ে টান বসালো কয়েকবার, দৃষ্টি শূন্যে রেখে বলল, ওর মৃত্যুটা আমায় যতটা ভয় পাইয়েছিল ততটাই কষ্ট দিয়েছিল তখন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। আমি তখন ওকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম বোধহয়। আলভি তাকালো তানজিলের দিকে। আজ কিভাবে বুঝলি? তানজিল ঠোঁট কামড়ে হাসলো, সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, আমার মনে আবারও সেই সেম অনুভূতির জন্ম হয়েছে। আমার জীবনে হয়তো আবারও ভালোবাসার ফুল ফুটেছে। আবারও সেই শ্যামবর্ণা মেয়েটি ফিরে এসেছে, আমার শ্যাম কালো বধূর বেশি। আলভি ঠোঁট বাঁকিয়ে হাসলো। তবে সোমার গুণ আছে বলতে হবে। অবশেষে তানজিল তালুকদারের মরুভূমিময় হৃদয়ে প্রেমের গোলাপ ফুটিয়েই ছাড়ল। তানজিল ভারাক্রান্ত মনে বলল, একটা কথা 12টি বছর ধরে মাথায় ঘুরছে জানিস। আলভি প্রতি উত্তরে বলল, মারিয়ার মৃত্যু রহস্য, তাই তো? তানজিল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অমন হাসি খুশি প্রাণবন্ত মেয়েটাকে কে এভাবে মেরে দিল খুব জানতে ইচ্ছে করে। আলভি রহস্যে হাসলো। সব প্রশ্নের উত্তর জানতে হয় না তানজিল। তাদের কথার মধ্যেই কানে এলো গাড়ির শব্দ। আলভি ছাদ থেকে নিচের দিকে তাকালো। রহমান চাচা ব্যস্ত হাতে গেট খুলে দেওয়ার সাথে সাথে ওবায়দুল ওয়াহিদের কালো রঙের গাড়িটি হনহনিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। আলভি এক মুহূর্ত দাঁড়ালো না, হাতে সিগারেটে ছুঁড়ে ফেলে নিচে নামার জন্য উদ্যত হলো। তানজিল পেছন থেকে বলে বসলো, ভালোবাসা ভালো রাখতে পাগল হয়, সমস্যা নেই, তবে দিগ্ভ্রান্ত হোস না। আলভি পেছনে ফিরে নীরব হেসে প্রস্থান করলো। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে আলভির প্রাণভমরার গায়ে একটা ফুলের টোকা পড়লে আলভি কতটা ভয়ঙ্কর হতে পারে। ওবায়দুল ওয়াহিদ নিজের রুমে ঢুকলেন মাত্র, তাকে দেখে হাওয়া বেগম শোয়া থেকে উঠে বসলেন। এতক্ষণ ওবায়দুলের ফেরার অপেক্ষাতেই ছিল, চোখে ঘুম ধরেনি এক দণ্ড। ওবায়দুল চুপচাপ নিজের পাঞ্জাবি খুলতে খুলতে বললেন, কি বলবি ভনিতা না করে বলে ফেল। হাওয়া বেগম এতক্ষণ কিছু একটা বলার জন্য ওবায়দুলের দিকে তাকিয়েছিল। ওবায়দুলের কথা শুনে গলা ভিজিয়ে মুখ খুলল। মিষ্টিকে আলভি নিজের চেয়ে বেশি ভালোবাসে। মিষ্টিকে নিয়ে নোংরা খেলাটা বন্ধ করুন। ওবায়দুল ওয়াহিদ ফোঁস করে উঠল, তেড়ে গিয়ে হাওয়া বেগমের গাল চেপে ধরল শক্ত হাতে। হাওয়া বেগম ব্যথায় গুঙিয়ে উঠল। ওবায়দুল ধার ধারল না, বরং আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, খুব সাহস বেড়েছে দেখছি। আমি কোনটা করব না এখন সেটা তোর থেকে শিখতে হবে। মায়ের সাথে বাবার এমন ব্যবহার দেখে মেজাজ আরো বেশি চটে গেল আলভির। এক প্রকার চিল্লিয়েই বলে উঠল, মাকে ছেড়ে দিয়ে কথা বলো আব্বু। অবলা নারীদের ওপর জোর খাটানো দেখি রক্তে মিশিয়ে ফেলেছো। আলভির কথা শুনে ওবায়দুল হাওয়াকে ছেড়ে দিয়ে পেছনে তাকালো। একদম মুখে মুখে কথা বলতে আসবে না বেয়াদব ছেলে। ভালোবাসা বাসি শেখা ছাড়া আর কিছু তো শিখতে পারোনি জীবনে। তুমি কি করে জানবে এই দেশে সব অবলা নারীর শরীরের দাম কত? হাওয়া বেগম ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল, চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। আলভি চেঁচিয়ে উঠল, চেপে ধরল ওবায়দুলের গলা। ওবায়দুল ওয়াহিদ, মুখ সামলে কথা বলুন, নয়তো আমি ভুলে যাব আপনি আমার বাবা। একদম জান নিয়ে নেব বলে দিলাম। আলভি এই মুহূর্তে হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠল। ওবায়দুলের গলাটা আরো চেপে ধরে পড়ল, আপনার সাহস কি করে হয় মিষ্টির ক্ষতি করার? আমাকে ছোট্ট আলভি ভেবে ভুল করবেন না আব্বু। আমার মিষ্টির বিন্দু পরিমাণ ক্ষতি হলে আমি সব ধ্বংস করে দেব। আলভির হাতের থাবার সাথে পেরে উঠছে না ওবায়দুল। দম নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে চোখ দুটো বড় হয়ে আসছে। আলভি এবার একটু নরম কণ্ঠে বলল, আপনি না আমার বাবা? বাবা হয়ে ছেলের বউয়ের সাথে এমন জঘন্য নোংরা কাজ কি করে করতে যাচ্ছিলেন? ওবায়দুল গলা থেকে ছাড়িয়ে নিল আলভির হাত, ধাক্কা দিয়ে সরিয়ে দিল 1 হাত পরিমাণ পেছনে। ওবায়দুল বড় বড় দম ফেলে ক্ষিপ্র কণ্ঠে বলে উঠল,
আমার কাছে আমার ব্যবসার টাকাই সব। নিজের ছেলের বউকে ছাড় দেয়নি, তুই তো কুড়িয়ে পাওয়া ছেলে। কথাটি আলভির কান পর্যন্ত পৌঁছানো মাত্রই মেরুদণ্ড ভেঙে আসলো আলভির। অসাড় হয়ে আসা পা দুটো ভেঙে বসে পড়ল ফ্লোরে। আতঙ্কিত আহত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললেন আপনি? সত্য যত কঠিন বা তেতো হোক না কেন, সত্যকে মিথ্যা দিয়ে আড়াল না করে প্রকাশ করে দেওয়াটা শ্রেয়। একটা কথা চিরন্তন, সত্য কখনোই চাপা থাকে না, বরং চেপে যাওয়া সত্যটা যখন বেরিয়ে আসে তখন বিষাদময় হয়ে পড়ে জীবন। কি লাভ এত গোপনীয়তা? প্রকৃতি তার আপন নিয়মে প্রবাহমান, তার সাথে কি কোনো গোপনীয়তা চলে? অথচ মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য দিনের পর দিন সত্যকে এড়িয়ে চলে, গোপনীয়তাকে রূপান্তর করে ধারালো অস্ত্রে। কোনো একদিন সেই অস্ত্র হয়ে ওঠে তাদের ধ্বংসের একমাত্র কারণ। একইভাবে হাঁটু ভেঙে বসে আছে আলভি, অনুভূতি আর অভিযোগের হিসেব মিলাতে ব্যস্ত খণ্ডিত হৃদয়। সব অ্যাচিভমেন্ট আর পূর্ণতার খাতায় অবশেষে লাল কালির গাঢ় দুটো শূন্য জলজল করছে। জীবনের সব প্রাপ্তির শেষে কিনা তার অস্তিত্বটাই মিথ্যা। এত এত মানুষের মনে জায়গা করে নেওয়া বিখ্যাত সুরকার আলভি ওয়াহিদের কোনো অস্তিত্ব নেই। সে কিনা সামান্য একটা কুড়িয়ে পাওয়া জঞ্জাল মাত্র, যাকে ওবায়দুল ওয়াহিদ এতদিন ধরে বয়ে নিয়ে এসেছে। সত্যিটা মানতে বড্ড কষ্ট হচ্ছে। কণ্ঠনালী হতে ধেয়ে আসছে চাপা আর্তনাদ। নির্লিপ্ত কণ্ঠে আবার শুধালো, আপনি মিথ্যা বলছেন তাই না আব্বু? মনটা ক্ষুধার্তের ন্যায় ছটফট করছে ওবায়দুল ওয়াহিদের থেকে জবাবটা শোনার জন্য। মনে মনে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে এইমাত্র বলা কথাটা আব্বু যেন মিথ্যে বলে ঘোষণা করে। কিন্তু সত্যটা গোপন রাখার প্রয়োজন মনে করলো না ওবায়দুল। রাস্তার ছেলেকে তার অকাত বুঝিয়ে দিতে পারলেই যেন তার তৃপ্তি মিটবে। নিজের ক্ষীণ মানসিকতার পরিচয় দিল কথার মাধ্যমে। এতদিন তুমি যে পরিচয় বড় হয়েছে সেসব মিথ্যা। এই আমি দয়া করেছি বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো। গ্রামের সবাই মিলে একদিন আমার কাছে একটা বাচ্চা নিয়ে এলো। কেউ তাকে জঙ্গলের ভেতরে ডোবার পারে ফেলে রেখে চলে গিয়েছে। গ্রামের কয়েকজন উদারতা দেখিয়ে আমাকে বলল ব্যবস্থা করতে। আমার মাথা গরম হয়ে গেল। নর্দমার ময়লার আবার কি ব্যবস্থা করব? শিয়াল কুকুর খেয়ে নিলেই তো চিন্তা শেষ হয়ে যেত। কিন্তু পরক্ষণে আমার মাথায় বুদ্ধি এলো। ভাবলাম নিজের আধিপত্য খাটাতে হলে আগে গ্রামের মানুষদের মনে নিজের একটা ভালো জায়গা করে নিতে হবে। আর এর চেয়ে বড় সুযোগ পাওয়া যাবে না জীবনে। আমিও ফন্দি করে বলে দিলাম আজ থেকে এই ছেলেকে আমি আমার ছেলে হিসেবে মানুষ করবো। ব্যাস, আমার নামে শুরু হয়ে গেল জয় জয়কার। ডোবার ময়লা সহকারে যখন ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কোলে নিলাম, ঘৃণায় গা গুলে উঠল আমার। মন চাইছিল ছুঁড়ে ফেলে দিই, কিন্তু ইচ্ছা থাকলেও তোমায় ফেলতাম কি করে? তখন তুমি যে আমার জীবনের মোড় পাল্টে দেওয়ার গুটি ছিলে। ভেবেছিলাম ছেলে মানুষ বড় করলে ইনকাম করে তো আমাকেই দিবে, কিন্তু তুই তো কালসাপ বের হলি। আমার খেলি, আমার পড়লি, আমার ছায়া বড় হয়ে আমার পিছনেই লেগে গেলি। তোকে তো এখন আর আমার কোনো প্রয়োজন নেই, উল্টো ক্ষতি হচ্ছে। আলভি অপলক নিষ্প্রভ চাহনিতে ওবায়দুল ওয়াহিদের দিকে তাকিয়ে আছে। নিজের জীবনের চরম সত্যি শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। ভেতরটা যেন ম্যাচম্যাচ করে ভেঙে যাওয়ার শব্দ হচ্ছে স্পষ্ট। হৃদয়ে চিনচিনে ব্যথা আবার মনে করিয়ে দিল মায়ের কথা। সত্যি তো, মা এই শব্দটাও যে তার নয়। মমতাময়ী মা যে শুধুমাত্র মিথ্যা ধোঁয়াশা। তার তো আপন বলতে কেউ নেই। ছলো ছলো চোখে তাকালো মায়ের দিকে। হাওয়া বেগম মুখে কাপড় গুজে কাচ্ছে। আলভি নিশ্চল কণ্ঠে বলল, আপনাকে কি মা বলে আরেকবার ডাকা যাবে? হাওয়া বেগম কান্নার গতি বাড়িয়ে দিলেন। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আদরের ছেলেকে। ওবায়দুল ওয়াহিদের এসব ড্রামা একদম সহ্য হলো না। বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন রুম ছেড়ে। আলভি অভিযোগের স্বরে বলল, আপনিও মিথ্যাকে প্রশ্রয় দিলেন? আমি তো আপনাকে বিশ্বাস করতাম। ফুফিয়ে ওঠার কারণে হাওয়া বেগমের কথা ভেঙে ভেঙে আসছে, জড়িয়ে আসছে কিছু শব্দ। তবুও ভেজা কণ্ঠে বলতে লাগলো, এভাবে কেন মায়ের সাথে কথা বলছিস বাবা? আমি তোকে জন্ম দেইনি, কিন্তু তোকে মায়ের আদর মমতা দিয়ে বড় করেছি। নিজের সন্তান ব্যতীত অন্য কিছু কোনো দিনের জন্যও ভাবিনি। আমাকে ক্ষমা করে দে বাবা, একটাবার মা বলে থাক। আলভির চোখের কার্নিশতে গড়িয়ে পড়ল কিছু জল। সেদিকে মনোযোগ দিল। আমার চোখ থেকে জল পড়ছে দেখছেন? আমি পৃথিবীতে শুধু একজন রমণীর জন্যই কেঁদেছিলাম, সে হলো মিষ্টি। আর আজ আবার কাঁদছি। বুঝতে পারছেন আমি আমার জীবনের দ্বিতীয় মূল্যবান রত্নটিকে হারিয়ে ফেলার শোকে কাঁদছি। এই শহরে এখন আমি বড্ড একা। সব হারিয়ে সেই ডোবার পারে পড়ে থাকার নর্দমা ছাড়া এখন আমার পরিচয় আর কিছুই নেই। আমি হেরে গিয়েছি ভাগ্যের সাথে। আমার বাবা মাকে আমি জানি না। হয়তো আমার বাবা মার পরিচয় দেওয়ার মতো সন্তান আমি ছিলাম না, তাই নারীর টান ছিন্ন করে ডোবায় ফেলে রেখে গিয়েছিল। আমি বোধহয় কোনো পাপের পূর্ণতার অংশ। কথাটা বলতে গিয়ে থমকালো আলভি। হাওয়া বেগমকে ছেড়ে দিয়ে ছুটে বেরিয়ে গেল সে। হাওয়া বেগম ডেকে উঠল, কোথায় যাচ্ছিস বাবা? একবার অন্তত বলে যা। আলভি পেছন চাইল না, কদম ফেলতে ফেলতে বলল, নিজের পরিচয়ের খোঁজে।
শহরের রাস্তার কোলাহল ফিরিয়ে শুনশান পথ ধরেছে আলবি। গাড়িটা শোষো করে গ্রামের পথ ধরে এগোচ্ছে। নিশিরাতে দূর থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। অনুভূতি শূন্য আলভি বিভ্রান্তের ন্যায় গাড়ি চালিয়ে যাচ্ছে। নবাবপুর গ্রামটি শহর থেকে বেশ দূরে নয়। ঘণ্টাখানেকের মধ্যে আলভি গাড়ি নিয়ে গ্রামের কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। সাথে সাথে প্রকৃতি হয়ে উঠল বেপরোয়া। যেন আলভির প্রবেশের আনন্দে প্রকৃতি মেতে উঠেছে তাণ্ডব লীলায়। হঠাৎ এমন ঝড়ের কারণ আলভি বুঝতে পারল না। এতক্ষণ ধরে তো আকাশ স্বচ্ছ ছিল, তারাদেরও ছিল আনাগোনা। মুহূর্তে রূপ বদলে ঘন কালো চাদরে ঢেকে গেল সব। প্রকৃতি কি কোনো সংকেত দিতে চাইছে? আলভির কাছে সবটাই ফ্যান্টাসির মতো লাগলো, কিন্তু মাথা ঘামালো না এসব নিয়ে। প্রকৃতি তার নিজ কাজে চলমান, সবার ভাবনার ঊর্ধ্বে। আলভি গ্রামের মেঠোপথ ধরে যতই এগিয়ে যাচ্ছে ততই যেন প্রকৃতি গর্জে উঠছে। শুরু হয়েছে তুমুল ঝড়। ঝড়ের কবলে গাছপালা ভেঙে যাচ্ছে, রাস্তার ধুলোবালি উঠছে ঘূর্ণিঝড়ের প্রকোপে। গাড়ি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সামনের কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো। গাড়িটা কোনো রকম টেনে নিয়ে একটা নিরাপদ জায়গায় রাখার কথা ভাবলো আলবি। হঠাৎ করেই তার গাড়ির সামনে কি যেন এসে চাপা পড়লো। ঝড়ের রাত, নিরিবিলি রাস্তায় উচ্চস্বরে আর্তনাদ খুব ভয়ঙ্কর শোনালো। আলবি গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিল। সামনে কি গ্রামের কেউ আহত হলো নাকি সেই চিন্তা জেঁকে ধরেছে মনে। এমন গা শিউরে ওঠা পরিবেশে আলভির চোখে মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। থাকবেই বাকি করে। যেই মানুষটা তার নিজের পরিচয় জানে না, অস্তিত্ব সম্পর্কে উদাসীন, সে মানুষের কি আর নতুন করে অস্তিত্ব হারানোর ভয় থাকে? প্রকৃতির তাণ্ডব তার মনের ভেতর হয়ে যাওয়া তাণ্ডবের চেয়ে বেশি নয়। আলভি কোনো দিক বিবেচনা না করে নির্ভয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দীর্ঘ 12টি বছর পর এই গ্রামে আবার পা রাখলো আলভি। কাদামাটি স্পর্শ করলো তার জুতো জোড়া। আটকে গেল তক্ষণি। কাদামাটিতে এমনভাবে ফেসে গেল জুতা, খুলে ফেলা ছাড়া উপায় দেখছে না। আলভি বিরক্তিতে অস্ফুট শব্দ করলো। কয়েকবার বল প্রয়োগ করেও কাজ হলো না। জুতো জোড়া এমনভাবে লেগে আছে যেন মাটি ইচ্ছে করেই ধরে আছে, আজ আর ছাড়াছাড়ি নেই। আলভি উপায় পেল না। এদিকে গাড়ির সামনে কে চাপা পড়লো, আহত হলো কিনা সেটা দেখা জরুরি। তাই দেরি করলো না, জুতা ছেড়ে নিজের ফর্সা পদযুগল ছোঁয়ালো কাদামাটিতে। আশ্চর্য, আশ্চর্য! এজন্য আরেক আশ্চর্যকর ঘটনার সম্মুখীন হলো আলভি। মাটিতে পদার্পণের সাথে সাথে প্রকৃতি শান্ত হয়ে গিয়েছে। গাছের পাতাগুলো নড়তে নড়তে থেমে গিয়েছে। ঘূর্ণির ন্যায় প্রবাহমান বাতাস ম্যাজিকের মতো বন্ধ হয়ে গিয়েছে। আলভির এবার সন্দেহ হলো, কি ব্যাপার, এমন কাকতালীয় ঘটনা কেন ঘটে গেল? মাথায় এলো না সমাধান। মনে মনে ভাবলো, প্রকৃতি কি তাকে কিছু বলতে চাইছে? নিজের প্রশ্নে নিজেই বিব্রত হচ্ছে আলভি। এ কেমন অযাচিত প্রশ্ন! মনের মধ্যে উদীয়মান প্রশ্ন এড়িয়ে গেল আলভি। তবুও খটকা একটু থেকেই গেল। আলভি আর কিছু ভাবার অবকাশ দিল না মনকে। খালি পায়ে কাদামাটির উপর দিয়েই ছুটে গেল গাড়ির সামনের দিকে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। গাছের ডালপালা ভেঙে পড়ে আছে, হয়তো খালি পায়ে সেগুলো বিচ্ছে। আলভি মোবাইলের ফ্ল্যাশ অন করে গাড়ির সামনে তাকায়। নেই তেমন কোনো কিছুই তো নেই। তাহলে যে সে স্পষ্ট দেখলো তার গাড়ির নিচে কেউ পড়েছে, সে যে স্পষ্ট শুনেছিল ভয়ঙ্কর চিৎকার, তবে এখন তো তেমন কিছুই দেখা যাচ্ছে না। আলভি এবার চারিপাশে চোখ বোলালো। নিজেকে আবিষ্কার করলো একটি জঙ্গলের মধ্যখানে। এইবার বুকে একটু ভয়ে বাসা বাঁধলো। ঝড়ের কারণে রাস্তা তো খেয়াল করা হয়নি। ভুলে কোথায় চলে এলো অন্ধকারের মৃদু আলোয় বুঝে উঠতে পারছে না। হঠাৎ কানে এলো কাদামাটির উপর হেঁটে যাওয়া কারো পায়ের প্যাচ প্যাচ শব্দ। আলভি শব্দের উৎস খুঁজে অনুসরণ করতে লাগলো। কেন জানি মনটাও সায় দিচ্ছে এই কাজে। কোনো ভয়ও পাচ্ছে না একটুও। মন মস্তিষ্ক শুধু ভাবছে প্রকৃতির এমন তাণ্ডবের সাথে হয়তো তার কোনো লিঙ্ক আছে। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো তাই। প্রকৃতির হঠাৎ এমন রহস্যময় পরিবর্তনের কারণ জেনে ছাড়বে আজ। মোবাইল ফোনটা মুখে নিয়ে 2 ঠোঁট দিয়ে চেপে ধরলো। তারপর কিছুটা ঝুঁকে উপর হয়ে পরনের কালো জিন্স প্যান্ট গোটালো হাঁটু অব্দি। তারপর আবার মোবাইল ফোন হাতে নিয়ে কাদামাটির উপর পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো। ফর্সা পা দুটো কাদামাটিতে একদম ভরে গিয়েছে। গোড়ালির উপর পর্যন্ত চলে এসেছে। তাতে কোনো গ্রুপ পেট নেই আলভির। সে এক ধ্যানে অনুসরণ করে পিছু নিয়েছে হঠাৎ করে উৎপত্তি হওয়া শব্দের। হাঁটতে হাঁটতে সে এসে থমকে দাঁড়ালো। আর এগোনো যাবে না। সামনে বড় একটি ডোবা। আলভি কিছু না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যেতে নিল। হঠাৎ মনে পড়ে গেল অপ্রত্যাশিত শব্দটা। ডোবা? হ্যাঁ, ডোবাই তো। আব্বু তো বলেছিল আমাকে কোনো ডোবার পাড়ে পেয়েছিল। তবে এই কি সেই ডোবা? তবে কি প্রকৃতিও চায় আমি আমার পরিচয় খুঁজে পাই? সকাল 8:20 মিষ্টি সবেমাত্র ঘুম থেকে উঠল। মাথাটা কেমন ধরে আছে। মাথায় হাত দিল মিষ্টি। অনুভব করলো মাথায় ব্যান্ডেজ বাঁধা। বিছানা থেকে নেমে দ্রুত আয়নার সামনে দাঁড়ালো। নিজের অবয়বের দিকে তাকিয়েছে মিষ্টি। চোখ মুখ কেমন অস্বাভাবিক ফুলে গিয়েছে। অতিরিক্ত ঘুমের কারণেই হয়তো, কিন্তু সে তো এত ঘুমায় না কখনো। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো তার সাথে ঠিক কি হয়েছিল। কাল তো কেউ তাকে পেছন থেকে মেরেছিল, আর ততক্ষণই জ্ঞান হারিয়েছে সে। তারপর কি হয়েছে আর তো জানা নেই তার।
মাথায় ব্যান্ডেজ, একজনের নামই মাথায় এলো, তবে আলভি হয়তো তাকে বাঁচিয়ে নিয়েছে। সুমা হন্তদন্ত হয়ে মিষ্টির ঘরে এলো, ব্যস্ত কণ্ঠে বলল, হাতে করে নিয়ে আসা গ্লাসটি এগিয়ে দিতে দিতে বলল, উঠে গিয়েছিস? ভালোই হলো, আমি তোকে তুলতে আসছিলাম। নে, লেবু শরবতটা খেয়ে নে। মিষ্টি একটু অবাক হলো, কোনো কথা না বলেই জিজ্ঞাসার দৃষ্টিতে চাইল সুমার দিকে। সুমা বুঝলো মিষ্টির চাহনি মর্মার্থ। কাল তোকে ওবায়দুল ওয়াহিদ তুলে নিয়ে গিয়েছিল বিদেশি ক্লায়েন্টের হাতে তুলে দেওয়ার জন্য, সেখান থেকে তানজিল বাঁচিয়ে এনেছে। সব ঘটনা খুলে বলল সুমা, তারপর দম নিয়ে আবার বলল, আমি জানি না তোর সাথে আলফি ভাইয়ার ঠিক কি নিয়ে শত্রুতা, কেন এবার তুই ওনাকে এত খারাপ বলিস, কিন্তু বিশ্বাস কর, ওনার সব খারাপের ঊর্ধ্বে সে তোকে খুব ভালোবাসে, নিজের চেয়ে বেশি ভালোবাসে। আলফি ভাইয়ের একমাত্র দুর্বলতা তুই। আমি কাল নিজের চোখে ওনার ছটপটানো দেখেছি। বিশ্বাস কর, ওনার ভালোবাসায় তিল পরিমাণ কমতে দেখিনি আমি। মিষ্টি স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে, তবে অস্বাভাবিকভাবেই তার মনের মধ্যে ভালো লাগা বাড়ছে। আলভি তাকে ভালোবাসে, তার জন্য ছটফট করে কথাগুলো শুনতেই ভালো লাগছে। মিষ্টি আনমনেই বলে ফেলল, কোথায় সে? তুই খুব বোকা মিষ্টি, এমন একজন ভালোবাসার মানুষ পেতে ভাগ্য লাগে। ভাগ্যকে ঠিকই ভালোবাসা দিয়েছিল, তুই কদর করিসনি। কাল ওয়াইদুল ওয়াহিদ বাড়ি ফেরার পর বাপ ছেলে ঝামেলা করছিল খুব। কি হয়েছে শুনিনি, কিন্তু বড় কোনো কিছু একটা হয়েছে বোধহয়। ভাইয়া আমার কাছে এসেছিল, বলল সে এক জায়গায় যাচ্ছে, আমি যেন সকালে তোকে ডেকে দিই এবং লেবু শরবত করে খাইয়ে দিই। সুমা মুখটা অন্ধকার করে ফেলল। মিষ্টির কষ্ট হলো খুব। আলভিকে কি সে অযথাই সন্দেহ করছে, নাকি আলভির উপরে যা ভেতরে তার সবকিছু অন্য? দোটানায় দগ্ধ হলো মন। সুমাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে জানিস? বলেনি, তবে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি ছোট্ট করে শুধু বললেন পুরনো স্মৃতির রাজ্যে। আর কিছু বলতে হলো না। মিষ্টি বুঝে গেল আলভি কোথায় যেতে পারে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তাকেও যে গিয়ে সঙ্গ দিতে হবে নিঃসঙ্গ ভ্রমরকে। নিয়তি তাদের ভাগ্যের চাকা ঠিক কিভাবে ঘোরাচ্ছে বোধগম্য হয়, তবে কোনো এক জায়গায় গিয়ে সুর কেটে যায়, থমকে যায় গানের তাল, মুছে যায় পরিচিত গানের লাইনগুলো। দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা সে যেন না সে দুয়ারে, শুক্রে আমি খুঁজা বেড়াই সারাদিন ভরে, অভিমানে সে তো এখন থাকে দূরে দূরে, শুক্রে আমি খুঁজা বেড়াই সারাদিন ভরে, অভিমানে সে তো এখন থাকে দূরে দূরে, তবু আমি খুঁজবো তারে, তবু আমি খুঁজবো তারে সারা জনম ভরে, শুক্রে নিষেধ করলা যেন না সে দুয়ারে, শুক্রে নিষেধ করলা যেন না সে দুয়ারে, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, দুঃখ আমায় চারিপাশে রাখছে এমন ঘিরে, সুখ যে তাই মুখ ফুরিয়ে থাকলো দূরে সরে, দুঃখ আমায় চারিপাশে রাখছে এমন ঘিরে, সুখ যে তাই মুখ ফিরিয়ে থাকলো দূরে সরে, দুঃখের ভয়ে সুখ যে আমার, দুঃখের ভয়ে সুখ যে আমার আসলো না এই ঘরে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না সে দুয়ারে, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে,
শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে, শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে, শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে। গান গাইতে গাইতে ডোবার পানিতে পা ভেজিয়ে বসে আছে আলবি। ডোবার পচা পানির গন্ধ তার নাসিকা গ্রন্থে পৌঁছায় না, বরং সুবাসের ন্যায় ধরা দেয়। বুকের ভেতর উপলব্ধি হয় ভালো লাগার, যেন এই ডোবার পচা পানিতেই তার সকল শান্তি বন্দী ছিল। বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং তাপমাত্রা পরিবর্তনের ফলে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি প্রকোপ বাড়ছে তো আবার কমছে। তবে গুমোট আকাশ প্রলয়ঙ্করী ঝড়ের আভাস দিচ্ছে। মেঘে ঢাকা অন্ধকারাচ্ছন্ন আকাশ ভারী হচ্ছে বজ্রপাতের ধ্বনিতে। বৃষ্টির কাছে বিভৎস শোনায় এই শব্দ, মাথা ঝিম ধরে আসে। এমনকি প্রতিটি শব্দের তালে তালে বুকটা ধক করে কামড়ে ওঠে। বৃষ্টির দিনে গাড়ি পাওয়া মুশকিল হয়ে পড়েছিল। যে কটা পেয়েছে তাও গ্রামের কথা শুনে সোজা নাকচ করে দিয়েছে। গ্রামের পথ এমনিতেই সুবিধার নয়, তার উপর এমন বৃষ্টির কারণে রাস্তার যে বেহাল অবস্থা হবে তার ড্রাইভারদের খুব ভালো করে জানা আছে। বৃষ্টি আশাহত হলো, কি করবে এখন, গাড়ি ছাড়া যে যাওয়া সম্ভব নয়। হঠাৎ করে একজন সিএনজি ড্রাইভার এসে বলল, আপা, আমার বাড়িও নবাবপুর। বৃষ্টির কারণে আজ আর যাত্রী পাবো না, তাই বাড়ি চলে যাইতেছি। আপনি আমার বাড়িতে আইতে পারেন। লোকটির অপ্রত্যাশিত প্রস্তাবে মিষ্টির আধারাচ্ছন্ন মুখশ্রীতে প্রস্ফুটিত হলো খুশির ছোট। তড়িঘড়ি করে উঠে বসলো সিএনজিতে। এতক্ষণে প্রায় কাকবেচা হয়ে গিয়েছে, গাড়ি চলতে শুরু করেছে। প্রতিকূল আবহাওয়ার শীতল বাতাসে গায়ে কাটা দিয়ে শিরশির করে উঠছে ভেজা শরীরে প্রতিটি লোমকূপ। আবারও প্রলয়ঙ্করী শব্দ তুলে শুরু হয়েছে বজ্রপাত। কান দুটো হাত দিয়ে চেপে ধরে বসে আছে মিষ্টি। ঠান্ডা বাতাসে তীরের মতো কাঁপছে তার চিকন ঠোঁট। এমনকি সমানে কেঁপে উঠছে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ। সড়ক পথ ছেড়ে এসেছে ঘন্টাখানেক হলো। গ্রামের পিচ ঢালা কাঁচা রাস্তায় ড্রাইভার খুব দক্ষতার সাথে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে বজ্রপাতের আত্মা কাঁপানো ধ্বনি এখনো পিছু ছাড়েনি। হঠাৎ করে ধরণী কাঁপিয়ে বজ্রপাত ঘটল ভূপৃষ্ঠের কাছাকাছি। কোনো এক স্থানে আটকে উঠল মিষ্টি। সিএনজি থেকে মাথা বের করে চোখ বোলালো বৃষ্টিস্নাত শুনশান রাস্তায়। আচমকায় আশ্চর্যজনকভাবে প্রগাঢ় দৃষ্টি জোড়ায় স্থির হলো পশ্চিম দিকের জঙ্গলের রাস্তায়। আলভির গাড়িটা আবছা দেখা যাচ্ছে। ফ্যাকাশে নয়ন চকচক করে উঠল। বিরস ঠোঁট দুটো হা হয়ে গেল নদীর দুই প্রান্তের ন্যায়। গাড়িটা দৃষ্টিসীমার আড়ালে যাওয়ার আগে কণ্ঠনালীর মিলন ঘটালো দ্রুত। থামুন থামুন। গাড়ি চালক আচমকায় ব্রেক চাপালো। পিছনে সিটে বসে থাকা মিষ্টি সামনের দিকে ঝুঁকে গেল কিছুটা, তবে সঙ্গে সঙ্গে সামলে নিল নিজেকে। গাড়ি চালক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো, এই মাঝ রাস্তায় কোথায় নামবেন আপা? আশেপাশে তো কোনো বাড়িঘর নেই। মিষ্টি উত্তর দিল না। ব্যাগ থেকে 500 টাকার একটি নোট বাড়িয়ে দিল ড্রাইভারের হাতে। বড় নোট দেখে ড্রাইভার কপালে ভাঁজ ফেললো। আপা, ভাড়া তো 300 টাকা, আমার কাছে তো ভাঙতি নাই। মিষ্টি গাড়ি থেকে নামতে নামতে বলল, রেখে দিন পুরোটা। ড্রাইভারের চোখে মুখে ফুটে উঠল প্রফুল্লতা। 300 টাকার জায়গায় 500 টাকার নোট পেয়ে প্রসন্ন হলো চিত্ত। মিষ্টি আর এক মুহূর্ত দাঁড়ালো না। বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে এগিয়ে গেল জঙ্গলের দিকে। তানজিল গভীর ধ্যানে বিভোর। সে মানতে চায় না তার মনে উদয় হওয়া অযাচিত অনিয়ন্ত্রিত অনুভূতিকে। এমন অনুভূতির স্বীকারোক্তি দিতে নারাজ তানজিল। তবে মনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চালাতে সে হাঁপিয়ে উঠেছে। হাঁপিত্তেশ করছে হৃদয়। নিজেকে নিজের মধ্যে খুঁজে পায় না আর। অনুভূতিতে দগ্ধ হচ্ছে কেবল। কিন্তু না, আর আশকারা দেওয়া যাবে না। সুমার মতো রাগচাটা মেয়েকে জীবনে জড়াতে চায় না একদমই। চটচটে বদমেজাজি খেউ খেউ করা মেয়ে তার বরাবরই অপছন্দ। কিন্তু মন আজ আর অপছন্দকেই সায় দিতে যাচ্ছে। মেয়ে মানুষ হবে পুতুলের ন্যায়। রূপের আগুনে পুরুষের বিছানায় উষ্ণতা ছড়াবে, বিছানার সৌন্দর্য বাড়াবে, মাথা নত করে আজীবন পায়ের নিচে পড়ে থাকবে দাসত্বের ন্যায়। মদ খেয়ে মাতলামো করছে তানজিল। তোতলানো জড়িয়ে যাওয়া কথাগুলো মন দিয়ে শুনছে তার সামনে গোল হয়ে বসে থাকা অর্ধমাতাল বন্ধুগুলো। তানজিল একটু এগিয়ে এলো মাহিদের মুখোমুখি। তারপর তাকে ধাক্কা দিয়ে বলল, শালা বউ পাগল ছিচকে ইঁদুর, বউয়ের আঁচলের নিচে কি এমন পাস বলতো? তুই তো পুরুষ জাতির কলঙ্ক। মাহিদের মুখের প্রফুল্ল ভাবটা নিভে গেল। চুপসে গেল ফর্সা তাক। বন্ধুদের মধ্যে মাহিদ একটু ভদ্র এবং শান্ত প্রকৃতির। পড়াশোনা শেষ করা মাত্রই অসুস্থ মাকে দেখাশোনার জন্য তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে তাকে। একটু আগে তানজিল বউ পাগল হিসেবে যে টিটকেরি করলো তারও কারণ আছে বটে।
আড্ডা আসতে প্রতিদিন লেট হয় তার। নতুন নতুন বিয়ে যেহেতু, তাই বউকে একটু সময় দেওয়াটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক বিষয়টা তানজিলের কাছে ঘোর অন্যায়। তার মতে পুরুষের আধিপত্য থাকবে সর্বস্তরে, সব নারীর উপরে। পুরুষ কেন এক নারীতে আসক্ত হয়ে দেবদাস হবে? অথচ সে নিজেও খুব ভালো করে জানে মনের অজান্তে সে যে এক শ্যামকালো নারীর প্রেমে দেবদাস হয়ে বসে আছে সেই কবে থেকে। শুধুমাত্র বিদ্রোহী জবান স্বীকার করতে বিরোধিতা করে। তানজিল মাহিতকে আবার বলে উঠল, আজ থেকে তুই বাড়ি যাবি না, আমার ফ্ল্যাটে থাকবি। মাহিত অবাক হওয়ার ভঙ্গিমায় বলল। কিন্তু রূপা একা থাকতে ভয় পায়। তানজিল রেগে গেল। আর একবার বউয়ের কথা বলে ছাদ থেকে নিচে ফেলে দিব। তোকে এখন থেকে মেয়ে বাজের ট্রেনিং দিব। মাহিত আতকে উঠল। মানে বউবাজ থেকে মেয়েবাজ বানাবো। বলেই তানজিল টলতে টলতে শুয়ে পড়ল ছাদে। সাথের গুলোরও যাতা অবস্থা, শুধুমাত্র মায়ের ঠিক আছে। সে বরাবরই এগুলো এড়িয়ে চলে, খুব বেশি জোরাজোরি করলে এক দুই পাক খেলেও পুরোপুরি নেশা চড়ায় না। স্বাভাবিক মস্তিষ্কে মাহিত বিড়বিড় করে তানজিলের জাতি গোষ্ঠী উদ্ধার করলো বসে বসে। বিয়েটাকে নিতান্তই নিজের জীবনের চরমতম দুর্ঘটনা হিসেবে দেখে সুমা। তানজিলের প্রতি সে বরাবরই উদাসীন। তানজিলকে দেখলেই মনে পড়ে যায় সেই বিভৎস বিকেলের কথা। জীবনটা একেবারে ধ্বংস করে দিল তানজিল। স্বপ্নগুলো এক নিমিষেই শেষ করে দিল নিজ হাতে। জীবনটা জুড়ে দিল অপ্রাসঙ্গিক সম্পর্কে। আর 10টা মেয়ের মতো তারও তো একজন আদর্শ জীবনসঙ্গী পাওয়ার কথা ছিল, কিন্তু তার ভাগ্যে আল্লাহ তাআলা ভালোবাসা অপশনটা লেখেনি হয়তো। তাই তো হাজার নারীতে আসক্ত পুরুষের সাথে আটকে গেল জীবন। কি এক বিষাদময় পরিস্থিতি। বাবার ভালোবাসার সাথে পরিচিত নয় সে, অথচ মায়ের ভালোবাসা পেয়েছিল কিছুদিনের জন্য। ভেবে রেখেছিল এত এত ভালোবাসার কমতি সব বিয়ের পর স্বামীর ভালোবাসা দিয়ে পুষিয়ে নেবে, কিন্তু ভালোবাসার অঙ্ক কষতে গিয়ে সে বরাবরই ফেল। দেওয়ালে সেট করা ঘড়িটা সংকেত দিল 3টে বাজার। বৃষ্টির অলস দুপুরে সুমা বিছানার উপর কাত হয়ে শুয়ে আছে। নিভু নিভু চোখ একবার খুলছে তো একবার বন্ধ করছে, যেন শালিক পাখি তার ডানা জোড়া ঝাপটাচ্ছে। অনিশ্চিত জীবনের তাগিদে ঘুম ধরে না চোখে। এভাবে তো আর থাকা যায় না। যে করেই হোক এই অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করাটা জরুরি। কালকে ভালো একজন উকিলের সাথে এই ব্যাপারে কথা বলবে। আচমকাই কেউ তার গলা চেপে ধরলো, দম বন্ধ হয়ে আসলো মুহূর্তে। আতঙ্কিত বন্ধ চোখ খুলে গেল আপনা আপনি। বৃষ্টি আষ্টে গন্ধ সোজা ঢুকে গেল পেটে। গা গুলিয়ে বমি আসতে চাইলো। তানজিলের শক্ত হাতের থাবা থেকে ছাড়া পেতে ছটফট করতে লাগলো। মুখ দিয়ে বের হয়ে এলো অস্ফুট গঙানি। তানজিলের চোখের রং গাঢ় লাল, যেতে কাঁপছে কণ্ঠনালী। আমার সব কিছু এলোমেলো করে দিয়ে আমার বিছানায় এত আরামে ঘুমোচ্ছিস? তোকে আজ আজীবনের জন্য ঘুম পাড়িয়ে দিব। সুমা কোনো রকমে ধাক্কা দিয়ে সরালো তানজিলকে। তড়িৎ গতিতে থাপ্পস বসিয়ে দিল তানজিলের গালে। হাঁফাতে হাঁফাতে বলল, কে বলেছিল আমার সাথে নোংরামি করতে যেতে? সম্পর্কটা যখন এত অপছন্দ, তবে ডিভোর্স কেন দিচ্ছিস না? কাঠের মতো গলায় বিঁধে আছিস, বুঝতে পারছিস না? তানজিল কপাল শক্ত করে ঠাস ঠাস থাপ্পড় বসিয়ে দিল সুমার দুই গালে। গালে হাত রেখে সুমা কটমার চোখে চাইলো। রেগে কিছু কথা শোনাতে যাবে, আবারও গালের উপর বসে গেল আরেকটা থাপ্পড়। চোখের সামনে আঙুল উঠিয়ে বলল, চুপ, একদম চুপ। ডিভোর্সের কথা মুখে আনলে হাত পা ভেঙে পঙ্গু করে বসিয়ে রাখবো। আমার থেকে পালিয়ে ইহজীবনে রক্ষা পাবি না বলে দিলাম। কাটার মতো বিধে থাকলে তাই থাকবো, গিলতেও দিব না, ফেলতেও দিব না, যন্ত্রণায় পুড়িয়ে মারবো। ডোবার পাড়ে একইভাবে পড়ে আছে আলভি। প্রগাঢ় দৃষ্টি খোলা আকাশে তাক করা। টুপটাপ বৃষ্টির ফোঁটা আস্তে পড়ছে চোখে মুখে। মাথায় রক্ত চলাচলের গতি স্থির। মনে পড়ল মিষ্টির কথা। আফসোস ভর করলো হৃদয় জোরে। বিভীষিকাময় জীবনে আর বোধহয় মিষ্টিকে পাওয়া হবে না। মিষ্টিকে না পাওয়ার ব্যাকুলতা যন্ত্রণার মাত্রা আর একটু বাড়িয়ে দিল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়া পানি বৃষ্টির পানির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কি হতো তাকে একটাবার বিশ্বাস করলে? দুনিয়ায় সবার কথা তোর বিশ্বাস হয়, সময় করে শোনা হয়, অথচ যাকে তুই ভালোবাসতি তাকেই তোর বিশ্বাস হয় না। তার কথাগুলো শোনার সময় হয় না। আমার ভালোবাসার কাছে তোর ভালোবাসা বরাবরই তুচ্ছ ছিল। আমার ভালোবাসার ভার নেয়ার মতো শক্তি বা সাহস তোর নেই মিষ্টি। একবার যদি ভালোবাসতি তবে বুঝিয়ে দিতাম আলভি ওয়াহিদের ভালোবাসার প্রখরতার ঠিক কতটা ওজন। আমি তোকে এই বৃষ্টির মতোই ভালোবাসি, যার প্রতিটা ফোঁটা আমাকে ছুঁয়ে দেয়, অথচ আমি ধরে রাখতে ব্যর্থ। আলভির প্রতিটি ভাবনায় ঠিকরে পড়ছে আফসোস। কেন ভুলতে পারি না তোকে? কেন ভুলে থাকার চেষ্টা চালিয়েও সম্ভব হয় না? কেন যতবার ভাবি ভুলে যাব ততবার কেন হুহু করে ভেঙে যায় বুকের কিনার? কেন প্রলয়ঙ্কারী ঝড়ের মতো ইল্লণ্ড করে দেয় সামলে নেয়ার হৃদয়? কেন হাত বাড়াবি না জেনেও ডানা ভাঙা পাখির মতো ছুটে যাই তোর আঙিনায়? কেন এত প্রত্যাখ্যানের পরেও বুক বাঁধি তোর ভালোবাসা পাওয়ার আশায়? এ জন্ম হয়তো আর পাওয়া হবে না তোকে। ভুল দিয়েই জীবনটা ফুরিয়ে যাবার সময় হয়ে এসেছে। পরের জন্ম বলে যদি কিছু থাকে তবে আবার আসিস আমার জীবনে। ভালোবাসা দিয়ে বাঁধিয়া রাখিব একান্তভাবে।
এই জন্মের সব ভুল বোঝাবুঝি নদীর জোয়ারে ভাসিয়ে দেব ভেলার মতো করে। হঠাৎ বজ্রপাতের ধ্বনির সাথে ভেসে এলো গতরাতে সেই পদচারণার শব্দ। মুহূর্তে শির দ্বারা খাড়া করে উঠে বসলো আলভি। সে কি ভুল শুনল? আবার ভেসে আসলো সেই শব্দ। পানির উপর পা ফেলে কেউ স্যাঁতস্যাঁত শব্দ করে হাঁটছে। তার মানে এই জঙ্গলে সে ছাড়া অন্য কেউ আছে। কিন্তু কে সে? আলভি গাঢ় কণ্ঠে বলে উঠল। কে কে আছে ওখানে? কোনো প্রত্যুত্তর আসেনি, বরং শব্দটা থেমে গিয়েছে। তার মানে কেউ তাকে ফলো করছে। কিন্তু কেন? এই অসময়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কারই বা শখ জেগেছে তাকে ফলো করার? ইতিমধ্যে আলভি পা টিপে টিপে শব্দবিহীন এগিয়ে গেল কিছুটা। সামনের স্থানটি আরো বেশি লতাপাতা দিয়ে আবৃত। ঝোপের আড়ালে কার উপস্থিতি টের পেল আরভি। আর অপেক্ষা করলো না, কঠিন মুখে হাঁটা ধরলো ঝোপের দিকে। হঠাৎ করে একটি ভীতিপ্রদ সাপ টপকে পড়লো তার কাঁধের উপর। মুহূর্তে ভয়ডরহীন সাহসী আলভি চিৎকার জঙ্গল কেঁপে ওঠে। যতই সাহসী হোক না কেন, সাপ নিয়ে ভয় ভীতি তো সবারই থাকে। আলভিও ভয় পায়, জমের মতো ভয় পায়। আর সেই সাপ কিনা তার কাঁধে ঝুলে আছে। আলভি বরফের ন্যায় জমে গেল। সাপটা ধীরে ধীরে আলভির গলা পেঁচিয়ে নিতে শুরু করলো। আলভি এই মুহূর্তে ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে উদ্বিগ্ন স্বরে কারো কণ্ঠধ্বনি শোনা গেল পেছন থেকে।